প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির দুপুর 2:23 মিনিটের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান শিমু। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুক্রবার করোনা পরীক্ষা কেন্দ্রে নমুনা সংগ্রহ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে ভিড়, উপসর্গ না থাকায় করোনা পজিটিভ নিয়েও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। রাজধানীর বাজারগুলোতে মানুষের ভিড়, নেই স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচার চিত্র, সংক্রমণের আশঙ্কা নিয়েই বাজার করছেন ক্রেতারা। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ভার্চুয়াল কার্যক্রম শুরু হলেও রয়েছে জটিলতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন আইনজীবীরা। স্বাস্থ্যবিধি মেনে আজিমপুর কবরস্থানে শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন, গার্ড অফ অনার প্রদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। রাজধানীর বিভিন্ন করোনা পরীক্ষা কেন্দ্রে শুক্রবার নমুনা সংগ্রহ বন্ধ থাকায় রোগীরা ভিড়ছেন হাসপাতালগুলোতে। তবে সেখানেও নমুনা দিতে না পারায় হতাশায় পড়েন তারা। আবার অনেকে করোনা আক্রান্ত হয়েও উপসর্গ না থাকায় ঘুরে বেড়াচ্ছেন। ড্যানিদ রঙের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শরীরে কোনো উপসর্গ নেই, কিন্তু দেখে বোঝার উপায় নেই এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত। 2-3 দিন আগে মাত্র টেস্টের রিপোর্ট পেয়েছেন তিনি করোনা পজিটিভ, কিন্তু লক্ষণ না থাকায় বের হয়েছেন বাইরে। এই মাসের 2 তারিখ আমি টেস্ট করাইছি। টেস্ট করার পরে আমি 3 তারিখ রাত্রে খবর পাইলাম যে আমার পজিটিভ আসছে, মোবাইলে মেসেজ আসছে। হ্যাঁ, পজিটিভ আসছে, কিন্তু আমি এমনি সম্পূর্ণভাবে সুস্থ। আমি তাদের সাথে এই যে 16263-তে ফোন কইরা আমি বাসায় থেকে চিকিৎসা নেই। দ্বিতীয় আর টেস্ট লাগবে, ওই টেস্টটা করার জন্য গতদিন গিয়েছি আমি মুগদাতে, পিজিতে গেলাম, পিজি আজকে বন্ধ। আইডিসিতে গেলাম, ওই জায়গায় বললো যে এটা বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন করোনা পরীক্ষা কেন্দ্রে বন্ধ রয়েছে নমুনা সংগ্রহ, তাই হাসপাতালে এসেছেন নমুনা দেওয়ার আশায়, কিন্তু এখানেও হতাশা। অনেক রিকোয়েস্ট করছে ওনাকে, ওনারা বলে বন্ধ, এখানে কোনো টেস্ট হবে না, পিজি দিয়ে দিতে হবে, পিজি আজকে বন্ধ। আমার যদি থেকে থাকে তাহলে আমি তো রাস্তা ঘুরবো, অনেক সংক্রমণ হতে পারে। এখন করোনা টেস্ট করতে করতে 3 দিন যাইতেছে, আমার বোনের অবস্থা সিরিয়াসের দিকে যাইতেছে। গণস্বাস্থ্য নেই, এইখানে নেই, তো আমরা যাবো কোথায়? হারিয়ে যাই। এদিকে মৃত ব্যক্তির অনেক স্বজনই অভিযোগ করেছেন মৃতের করোনা ছিল কিনা তা নমুনা সংগ্রহ কার্যক্রমের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। ওনাদের বারবার কল দিতেছে, ওনারা বলতেছে আমরা এখনো রেডি হইনি, পরে আসতেছি, আধা ঘন্টা পরে আসেন, 1 ঘন্টা পরে আসেন, 1 ঘন্টা আধা ঘন্টা পরে যাইতে ওনাদের বারবার বলছি যে ভাই একটু দেখা যান, আমার মায়ের অবস্থাটা খুবই খারাপ। বিকেলে 5টা 45 মারা গেছে। আমরা ডাক্তারকে বলছি, ডাক্তার পাই না, হট বয় পাই না। তা গতকালকে থেকে এই পর্যন্ত আমরা সারা রাত সারাদিন ভাবে এই হয়রানি হচ্ছি। 7টায় যখন আমার রোগী মারা গেল, বললো যে সকাল 9টায় আপনারা বডি পাবেন। 9টায় গিয়ে এখন বাজে 10:50। এখন পর্যন্ত ওনারা ডাক্তারই আসেনি। আমি এই পর্যন্ত সকাল থেকে মিনিমাম 10 বার ওনাদের নক করছি। এমন অবস্থায় নমুনা সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর বাজারগুলোতে ভিড় করছে সব শ্রেণীর মানুষ। এখানে স্বাস্থ্যবিধি মেনে বাজার করার দৃশ্য চোখে পড়েনি। ক্রেতারাই স্বীকার করছেন করোনা সংক্রমণের আশঙ্কা নিয়েই বাজার করছেন তারা। বিক্রেতারা বলছেন সাধারণ ছুটির মধ্যে দাম বাড়েনি নিত্যপণ্যের। শারমিন আজাদের রিপোর্ট। বাজারে সামাজিক দূরত্ব মেনে নিত্যপণ্য কেনা বেচার নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। রমজানে সবজির দাম তেমন বাড়েনি বলে জানালেন বিক্রেতারা। মাছের দামও রয়েছে আগের মতোই। রুই 280 আছে, 300 টাকা আছে, তেলাপিয়া 150 টাকা, ঝিঙ্গা হলো 40 টাকা কেজি, চিচিঙ্গা হলো 30 টাকা কেজি, কাঁকরোল 50, গাজর 60, শসা 30। কিছু কিছু দাম বেড়েছে, সেটা যেমন বেগুন, তারপর আপনার যে খেজুর। তবে সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়েছে। আগের চেয়ে অনেক বাড়তি। ব্রয়লার 180 টাকা, 120 টাকা ছিল, এই 3-4 দিন ধরে বাড়তি। কেন মাল এখন আসে না এই কারণে। বেশিরভাগ ক্রেতা বলছেন শাকসবজি সহ নিত্যপণ্যের দামে স্বস্তি আছে, তবে বাজারে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। জিনিসপত্রের দাম মোটামুটি নাগালে আছে, এতটা মনে হচ্ছে না। তবে সামাজিক দূরত্বটা অভাব আছে মার্কেটগুলোতে, ওটা কেউ কেয়ার করছে না। এখনকার পরিবেশটা তো আসলে এখন আমরা যেটা বলতেছি যে স্বাস্থ্যবিধি মেনে চলা, ওইভাবে আসলে বাজারে ওইভাবে মেনে চলাটা খুব কঠিন। অন্যদিকে চালের দাম কিছুটা বাড়লেও মশলার বাজার এখনও স্থিতিশীল।
আমাদের মতো মধ্য ফ্যামিলির চলাফেরার জন্য কষ্ট হয়ে যেত। সবগুলোরই দাম বেশি, চাল ডাল ইত্যাদি সবকিছুর দামই বেশি। কয় টাকা বাড়ছে চালের দাম? আমরা যেটা 35 টাকা করে কিনতাম এখন 45 টাকা করে 44 টাকা করে এরকম কিনতেছি, মানে পার কেজি আপনার 10 টাকা কেজি বেশি করে কিনতেছি। পুরো রমজানের প্রথম দিক থেকে একটু বেশি ছিল, এখন বর্তমানে নিয়ন্ত্রণ আছে, এখন কম। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও বিচারিক কার্যক্রম সচল রাখতে শুরু হয়েছে ভার্চুয়াল আদালত। এর আওতায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে কার্যক্রম শুরু হলেও রয়েছে আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে দ্বিধা, কার্যক্রমে হচ্ছে জটিলতা। কারণ হিসেবে তারা স্বীকার করছেন তথ্য প্রযুক্তি বিষয়ে সীমাবদ্ধ জ্ঞান। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম। বুধবার ও বৃহস্পতিবার দুদিনে পরিচালিত মামলাগুলিতে বেশ কয়েকজন জামিনও পান। কিছু মামলা পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। মামলার পরিচালনার জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে হওয়াতে পদ্ধতিগত ত্রুটির কারণে কয়েকটি আবেদন বাতিলও হয়। তবে অনেক আইনজীবী, বিশেষ করে যারা প্রবীণ, তারা প্রযুক্তি নির্ভর এই প্রক্রিয়ায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। অনেকেই পড়ছেন জটিলতায়। অনেক আইনজীবী এই যে ভার্চুয়াল কোর্ট সম্বন্ধে জানে না এবং বুঝেও না। তাদেরকে আগামীতে ট্রেনিং দিয়ে এই কোর্টে যাতে সুষ্ঠুভাবে চলে সেইভাবে পদক্ষেপ নিলে ভালো হবে বলে আমি মনে করি। এখানে অনেক কিছু ডকুমেন্টেশন আছে যেগুলো প্রক্রিয়া এখন করতে গিয়ে ওখানে বলা আছে 10 MB পর্যন্ত ডকুমেন্টেশন কথা বলা আছে। তাহলে তো আমার এমন কিছু ডকুমেন্ট থাকতে পারে 10 MBর উপরও থাকতে পারে। বিজ্ঞ আদালতের নিকট পৌঁছানোর ক্ষেত্রে ডকুমেন্টেশন ক্রিয়েট করার জন্য সংগত হারণে আইনজীবীকে অনেক বেশি আগে চেয়ে পোহাতে হবে এবং নতুন ক্ষেত্রে অনেক কষ্টদায়ক হবে। অনেকেই বলছেন প্রথমে একটু সমস্যা হলেও ধীরে ধীরে এই প্রক্রিয়ায় সবাই অভ্যস্ত হয়ে উঠবেন। এই লকডাউনের মধ্যে আদালতের কার্যক্রম চালু রাখার পথই নিয়ে মাননীয় প্রধান বিচারপতি এবং বর্তমান সরকার যে ভার্চুয়াল আদালত পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের প্রভাবে বরিশালে ইতিমধ্যে বন্ধ হয়েছে কয়েকটি শিল্প কারখানা, বেকার হয়েছে কয়েক হাজার শ্রমিক। হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষোভ প্রকাশ সচেতন মহলের। প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্ট। করোনার প্রভাব শুরুর আগে বরিশাল বিসিক শিল্প নগরীতে ছোট বড় কুটির সহ চালু ছিল মোট 102টি প্রতিষ্ঠান। কয়েক মাসের ব্যবধানে কাঁচামাল এবং উৎপাদন খরচ যোগাতে না পারায় কোনোভাবে 46টি চালু রাখলেও বন্ধ হয়ে যায় 56টি কারখানা। করোনা আতঙ্কে কর্মহীন সময়ে এ যেন মরার উপর খাড়ার ঘা। 102টা শিল্প চালু ছিল, হঠাৎ করে করোনা মহামারীর কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়ে। এই করোনা আমাদেরকে ছাড়বে বলে আমার মনে হচ্ছে না। সো আমাদের তো বাঁচতে হবে। আজকে যে আসছে সে কালকে না আসে, পরশুদিন আরেকজন আসে। রোস্টারিং করতেছি, নোট আমরা তাকে ছাঁটাই করছি। তবে হঠাৎ করে এভাবে প্রতিষ্ঠান বন্ধ হওয়া মানতে পারছে না ভুক্তভোগী সহ সচেতন মহল। মালিকদেরকে অবশ্যই শ্রমিকদের জীবিকার দায়িত্ব নিতে হবে। এই সময়ে যদি কেউ এই মহামারীর সুযোগ নিয়ে শ্রমিকদেরকে বেআইনিভাবে চাকরিচ্যুত করেন এবং সেটার মধ্য দিয়ে তিনি তার মুনাফা সেটাকে অব্যাহত রাখতে চান, আমরা মনে করি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। মালয়েশিয়া থেকে বেশ কিছু শ্রমিক চলে আসছে, মালদ্বীপ থেকে আসতেছে, অন্যান্য মিডল ইস্ট থেকে আসবে। এরাও কিন্তু একটা আমাদের জনসম্পদের উপরে একটা কিন্তু বোঝা হয়ে থাকবে যদি তাদেরকে আমরা ঠিকভাবে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে না পারি। প্রতিষ্ঠান বাঁচাতে প্রণোদনার দাবি জানালেন চেম্বার অব কমার্স সভাপতি। যত বড় বড় কারখানা এগুলি যখন শুরু হয়ে যাবে তখন এই বেকারত্বটা থাকবে না। বরিশাল আগে যেভাবে ছিল ঠিক ওইভাবেই থাকবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বরিশাল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে অন্তত এদেরকে একটা প্রণোদনা দেওয়ার জন্য যাতে এরা সামাল দিয়ে উঠতে পারে। বেকার জনগোষ্ঠী বোঝা নয় দেশের সম্পদ। করোনার এই প্রভাব কাটিয়ে আবার চালু হবে শিল্প প্রতিষ্ঠান, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটা প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।
স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর আজিমপুর কবরস্থানে প্রয়াত শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। রাজধানী ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান। মৃত্যুর আগে ও পরে তার শরীর থেকে সংগৃহীত নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। পরে তাকে শ্রদ্ধা জানানোর সব কর্মসূচি বাতিল করা হয়। সরকার করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে বা সচেতনতা করতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় ও শ্রীনগরের বীরতারা ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। লকডাউন নিয়ে সরকার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে উল্লেখ করে রিজভী বলেন, দুর্যোগ পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী বিএনপি জনগণের পাশে আছে। ভয়ঙ্কর পরিস্থিতি আপনার তৈরি করে এখন মানুষ মরুক বাঁচক, এটাই সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার চাচ্ছে যে আমি ছেড়ে দিলাম যে বাঁচবে বাঁচবে, যে মরবে মরবে, আমি তো ঠিক আছি, আমার নেতাকর্মীর তো খেয়ে পরে ঠিক আছে, তাদের জীবন তো ঠিক মতো সুরক্ষা পাচ্ছে। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনাম করে জানিয়ে দিচ্ছি আরও একবার। শুক্রবার করোনা পরীক্ষা কেন্দ্রে নমুনা সংগ্রহ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে ভিড়, উপসর্গ না থাকায় করোনা পজিটিভ নিয়েও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। রাজধানীর বাজারগুলোতে মানুষের ভিড় নেই স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচার চিত্র, সংক্রমণের আশঙ্কা নিয়েই বাজার করছেন ক্রেতারা। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ভার্চুয়াল কার্যক্রম শুরু হলেও রয়েছে জটিলতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন আইনজীবীরা। এবং স্বাস্থ্যবিধি মেনে আজিমপুর কবরস্থানে শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।